দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। অনেক দল থেকেই বিযুক্ত হয়ে গণ অভ্যুত্থানে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হচ্ছেন অনেকেই। বড় হচ্ছে দলটির পরিসর, আবার অনেক রাজনৈতিক দলের অনেক বিতর্কিত আবার অনেক বঞ্চিত ব্যক্তি স্থান পাচ্ছে এইখানে। সব মিলিয়ে আলোচনা তো রয়েছেই, এসব যোগ বিয়োগে কার কতটুকুন লাভ ক্ষতি সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। স্বাগতম আপনাকে। আমি রেজনা আপনার অনুমতি নিয়ে হুমায়রা নূরকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু রাজনৈতিক ব্যক্তি এবং আমি ইন্ট্রোতেও তাদের দলের কথাই বলেছি। আপনাদের দলটি বড় হচ্ছে, এটি একটি ভালো ব্যাপার। নতুন দলটি নিয়ে অনেকেরই প্রত্যাশা রয়েছে। ভিন্ন ভিন্ন দল থেকে যুক্ত হওয়া যে মানুষগুলো, ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ করা মানুষগুলো যুক্ত হচ্ছে আপনাদের রাজনৈতিক দলে, এতে আদর্শিকভাবে আপনাদের কোনো টানাপোড়েন সৃষ্টি হবে কিনা, কি মনে হয়? ধন্যবাদ রনি ভাই আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ঠিক এইটা নিয়েই কিন্তু আমি কদিন ধরে দলের ভেতরে এবং বাইরে আমি এই বিষয়টাকেই ইম্পর্টেন্স দিচ্ছি। বিষয়টা কি, সেটা হচ্ছে দলের আদর্শ। আমি এই পর্যন্ত ধরেন রাজনীতিটা করি না, কিন্তু পরিবারের সবাই তো কোনো না কোনো রাজনীতিতে যুক্ত ছিল। তো মানুষকে যখন জিজ্ঞেস করি, সাধারণভাবে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের লোকজন, পেশাজীবী যারা আছে, সাধারণ মানুষকে যখন জিজ্ঞেস করি যে আপনি ওই রাজনীতিটা কেন করেন, এই 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 যে অভ্যুত্থানের পরে রাজনীতি করার আগে ধরেন একটা দলের ব্যাপারে আমার এরকমও মনে হতো যে এই দল আবার মানুষ কেন করে, এটা আবার কি দল, মানে সো সরি, আমি আমি খুবই দুঃখিত। আমি তখন রাজনীতি করতাম না বলে আমার হয়তো ওই জিনিসটা আমার বোঝার ক্ষমতার বাইরে ছিল। তবে মোটা দাগে 99% মানুষ বলে যে ধরেন আগে দুটো বড় দল ছিল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, তিনটা দল। এখন তো বলতে বলতে এসে যাচ্ছে, ধরেন এই তিনটা দলের যারা যেই দলের কথা বলে, বিএনপি আওয়ামী লীগের কথাই যদি বলি, বলবে আমার রক্তে বিএনপি আছে, আমার রক্তে আওয়ামী লীগ আছে, আমি ওই দলটা করি। এখন আদর্শিক যে রাজনীতি, সেই রাজনীতিটা করে বেশিরভাগ কিন্তু বামপন্থীরা অথবা ধর্মভিত্তিক রাজনীতি করে যারা, তারা। এটা একদম বাস্তবতা। ওই জায়গাটা থেকে আপনি একটা মধ্যমপন্থার রাজনৈতিক দলের আদর্শিক রাজনীতি দাঁড় করানোটা, সেইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এর বাইরে যারা আছেন, যারা রাজনীতিটা আদতে সমর্থন করেন, অনেকে তো, সবাই তো রাজনৈতিক কর্মী না, নেতা না, যারা রাজনীতিটাকে সমর্থন করেন বিভিন্ন দলের, তাদের আদর্শ কি জিজ্ঞেস করলে কিন্তু উত্তর দিতে পারবে না। ওটাই বলে যে পারিবারিক লিগ্যাসি অনুযায়ী তারা রাজনীতিটা করছে। তো এই মুহূর্তে যখন আমি রাজনীতিটা করার আগে যখন আমার সাথে আলোচনাটা হয় আমার নিজের দলের, আমার কথাটাই বলি, তো তখন আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমরা কোন রাজনীতিটা করব, ডানপন্থী রাজনীতি করব না বামপন্থী রাজনীতি করব। ধরেন আমার আপব্রিঙ্গিংয়ের আমি কি পেয়েছি, আমি ডানপন্থার মানুষদের কাছে, আমার পরিবারের সদস্য ডানপন্থার রাজনীতিতে জড়িত, তাদের সাথেও আমি বড় হয়েছি। আবার একেবারে বাম ঘরানার যারা, তাদের রাজনীতিটাও আমি খুবই কাছ থেকে দেখেছি। তো সাম্যের রাজনীতিটাও আমি ভালোবাসি। আবার ধরেন যারা সাধারণ মানুষের রাজনীতি করে, একেবারে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, তাদেরকে আমি একটু ভয়ই পাই। কারণ আমি নিজেকে, আমি মনে করি না যে ওদের যেই আদর্শটা স্ট্যাবলিশ করার বা যেই আদর্শে ওরা রাজনীতিটা করতে চায়, ওইটা আমি আসলে ধারণ করতে পারবো। মানে কোন জায়গাটা আপনি ধারণ করতে পারবেন না, মানে একেবারে ফার রাইট আমি হইতে পারবো না, আমি এটা নিজেই অ্যাডমিট করে নিচ্ছি। সো ফার রাইট রাজনীতিটা আমি, ওইটা নিয়ে আমার স্টাডি নাই। কিন্তু আমি দেখেছি তো যখন আমি এনসিপি করতে আসি, আমাকে যখন ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করা হয়, আমি যখন ওদেরকে প্রশ্ন করি যে আপনারা কোন রাজনীতিটা করতে চান, বেসিক্যালি আমরা একটা মধ্যপন্থার রাজনীতি করতে চাই আমাদের। হ্যাঁ, এইটা আপনারা বলেছেন, আপনারা শুরু থেকে যখন দল গঠন হয় তখন থেকে আমরা শুনছি, এবং ভালো লাগার শব্দটি, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, মধ্যপন্থী রাজনীতি করতে চান। কিন্তু সাম্প্রতিক সময়ে আপনাদের আচরণ, আপনাদের দলে প্রায়োরিটি এবং মানে একটি দলের সঙ্গে যুক্ত হওয়া, সব মিলিয়ে
কেউ কেউ কিন্তু বলছে যে জামাতের বি টিম হচ্ছে এনসিপি। আচ্ছা, এই জায়গাটাতেই মজার কথাটা বলি। ধরেন যে কথাটা বলছিলাম যে আমাদের মধ্যপন্থার রাজনৈতিক মূল বেসিস কি? গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব, মানুষের নাগরিক মর্যাদা নিশ্চিত করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে নিজের নাগরিক মর্যাদা নিয়ে বাঁচতে পারে এবং তাদের অধিকার সমুন্নত রাখতে পারে, এই জায়গাগুলোকে সামনে রেখে আমরা রাজনীতিটা করতে এসেছি। আচ্ছা, এখন আমরা একটা নির্বাচনী ঐক্য করেছিলাম, তাই না? ওই নির্বাচনী ঐক্যর পিছনেও কিন্তু মোটা দাগে আমাদের যেই রাজনৈতিক যেই বক্তব্য বা যেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা এই রাজনীতিটা করতে এসেছি বাংলাদেশে নতুন করে, সেইটা হচ্ছে যে একটা স্বৈরতন্ত্রকে হটানো, সেটা কিভাবে মৌলিক কাঠামোগত পরিবর্তন করে সংস্কারের মাধ্যমে, বিচার নিশ্চিত করা, কিভাবে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে আপনি যেইভাবে মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে পারবেন, তার আগে তো আপনাকে দুর্নীতি ঠেকাতে হবে, আইনের সুশাসন ফিরিয়ে আনতে হবে, কাঠামোগত পরিবর্তনগুলো এমনভাবে করতে হবে যাতে এই স্ট্রাকচারের মধ্যে থেকে আমি বা অন্য যে কোনো রাজনৈতিক দলের কেউ ক্ষমতাকে ব্যবহার করে কোনো অপরাধ করতে না পারে, দুর্নীতি করতে না পারে, সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়। মোটা দাগে এইটাই রাজনীতি। এই রাজনীতি এখন করবার জন্য যখন নির্বাচনী ডানপন্থা থেকে শুরু করতে হলো না, বলছি আমরা আমাদের রাজনীতিটা আমাদের দলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের আগের যে বাস্তবতা ছিল সেই বাস্তবতায় তখন যেহেতু আমরা মাত্র শুরু করেছি, আমাদের দল নিবন্ধিত হয়েছে তার 1 মাস পরেই নির্বাচনের মানে ধরেন নির্বাচনের ইশতেহার ঘোষণা হয়ে যাওয়ার পর আমাদের দলের নিবন্ধন পেয়েছে, এরকম একটা অবস্থা। ওই সময় আমার তো সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত হয়নি, তখন আমরা স্পেসিফিক সংস্কার যে নিবন্ধন পাবেন এটা আগে থেকেই সবাই জানতো, কিন্তু আমরা ফেব্রুয়ারির 28 তারিখে আত্মপ্রকাশ করেছি। একটা বছর মাত্র আমরা, তাও কম, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হয়েছে, 1 বছরও আমরা সাংগঠনিক বিস্তৃতির জন্য কিন্তু সময় পাইনি। বাস্তবতা এটা। আমি আপনার কাছে রিচ আউট করি যে এখন আমি বসে আপনার সাথে আলাপ করছি যে আমার দলের আদর্শ কি, আমি কি করতে চাই, আবার 2টা সাজেশন থাকতে পারে, আপনার 2টা সাজেশন থাকতে পারে, কিছু অভিযোগ থাকতে পারে, ওইটা নিয়ে তো আমাকে কাজ করে আগে দাঁড়াইতে হবে, মানুষের কাছে রিচ করতে হবে। তো নির্বাচনের আগ মুহূর্তে আমাদের ওই বাস্তবতা ছিল না। তখন এই যে সংস্কারের এজেন্ডা বা এই যে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পররাষ্ট্র নীতিতে আমাদেরকে যেইভাবে রেসিপ্রোকাল রিলেশনশিপ বিল্ড করার যে মেইন এজেন্ডা, এটা ছাড়াও বিচার নিশ্চিত করার সবগুলো এজেন্ডাকে সামনে রেখে আমাদেরকে একটা জোটে যেতে হয়েছে। কিন্তু এইটা কোনোভাবেই যে আদর্শিক জোট না সেটা কিন্তু আমরা স্পষ্ট করেছি। সুতরাং ডানপন্থা বামপন্থা বলার সুযোগ নেই। এখন অন্য দলের যারা আমাদের দলে আসছেন সেইটা নিয়ে আপনার প্রশ্ন, গত শুক্রবার বা বৃহস্পতিবার, আমার ঠিক ডেটটা খেয়াল নেই, আমরা আমাদের দলে এই যে আফতাবনগরে প্রায় 500 জন ছাত্র এবং 300 জন সাধারণ নাগরিক আমাদের দলে যোগদান করেছে। ওই প্রোগ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছিল ওদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। প্রথম যেই কাজটা করেছি আমি, সেটা হচ্ছে আমাদের দলের একেবারে গঠনতন্ত্রে যেই আদর্শ লক্ষ্য লেখা আছে সেটা সবার সামনে আগে আমি উন্মুক্তভাবে পড়েছি। তাদেরকে জিজ্ঞেস করেছি যে এই আদর্শ এবং এই লক্ষ্যকে সামনে রেখে কি আপনারা রাজনীতি করবেন। তারপর এই আদর্শ এবং লক্ষ্যের ভিত্তিতে আমি একটা আমাদের দলীয় শপথ, তাদেরকে যারা এই শপথটা পড়ে এই প্রতিজ্ঞাবদ্ধ হবে শুধু তারাই আমাদের সাথে রাজনীতি করবে, সেইটা নিয়ে স্পষ্ট যখন বয়ান দিয়েছি, যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে বলেছি যে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আপনারা যারা শপথ পড়বেন প্রতিজ্ঞাবদ্ধ হবেন এবং এই আদর্শে রাজনীতি করবেন, তারাই এই রাজনীতিটা করতে পারবেন। এখন যে ভিন্ন দলীয় মানুষ যারা আসছে তাকে কিন্তু তার আদর্শ ছেড়ে আমার আদর্শটা গ্রহণ করেই রাজনীতি করতে হবে। আমরা সেটাই দেখব। ধন্যবাদ আপনাকে ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আপনার কি মনে হয় নতুন এই রাজনৈতিক দলটি মধ্যপন্থী আছেন কিনা এখনো পর্যন্ত? হুমায়রানুর যেমনটি বলছিলেন, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আপনি একজন গবেষকও। আপনাকে অনেক ধন্যবাদ। হুমায়ুনকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে কি, ঠিক গতকালকে আমি মনে হয় তার আগের দিন কোনো একটি টক শোতে একটা মন্তব্য করেছে। আমি এখানে আরেক দফা হুমায়ুনের সামনে রেখে এই মন্তব্যটা করতে চাই যে এনসিপি কোনো গঠনমূলক দল নয়। গঠনমূলক নয় বলতে আমি যেখানে স্পষ্টত করছি, আপনি যে আমাকে প্রশ্নটা করছেন যে এটা আছে কি নাই, কারণ আমার কাছে এখন পর্যন্ত এনসিপির কোনো গঠনতন্ত্র আমি পড়ার সুযোগ পাইনি বা আমি জানিও না তার গঠনতন্ত্রটা কি। আমার কাছ থেকে নিয়ে আমরা একটা উন্মুক্ত আমাদের পেজে দিয়ে দেব, তাহলে সেটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা একটা বিষয়। একটা হচ্ছে যে যখন আপনার গঠনমূলক না বলার অর্থ কি, যেখানে ও কিন্তু নিজেই বলল যে তারা এখন পর্যন্ত প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন
তত্ত্ব এবং তথ্য কালেক্ট করছে বা নিজেদেরকে রিফর্ম করার চেষ্টা করছে, তাই না? আমার যেখানে বক্তব্য ছিল গঠনমূলক না বলতে, যেমন মনে করেন তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে অন্য যে কোনো দলে, ধরেন আপনি কিন্তু জানেন যে বিএনপিকে কোন কোন মানুষকে বললে বিএনপি দলগত অবস্থান পরিবর্তন হবে, এটা কিন্তু ইনফর্মাল ওয়েতেও আপনি জানেন। আবার আপনি কিন্তু ধরেন এটা জামাতের ক্ষেত্রেও জানেন যে কোন কোন কাকে কাকে বললে আপনি এটা জানবেন। যে সরকারটি ছিল সেখানেও আমরা জানি, কিন্তু এনসিপিতে এটা আমি জানি না। কারণ এনসিপিতে আমার মনে হয় ওই রবীন্দ্রনাথের গানের মতো, আমরা সবাই রাজা আমাদের, কিন্তু একটা দলের মধ্যে যে নেতৃত্ব বা লিডারশিপে সবাই যখন রাজা হয়ে ওঠে তখন আসলে কিন্তু খেয়াল করবেন এটাকে কিন্তু সাম্যতা বলে না, কারণ তখন সবাই আসলে সবাই হতে চায় না, সবাই তখন রাজা হতে চায়। হ্যাঁ, রাজা হওয়া মানে হচ্ছে সবার একটা অসীম ক্ষমতা। এটা কিন্তু ওই সবাই সবাই সাম্যের গান না কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার যে এনসিপি যে কাজটা করছে, যে আপনার বিভিন্ন জনকে নিয়ে আসছে, এটার পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা কি আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন তার কতগুলো মোটিভ আছে। মোটিভটা কি? নাম্বার 1 মোটিভ হচ্ছে সে তার কিন্তু এলাই, হ্যাঁ, অর্থের যোগানদাতা কে? প্রতিটা দলেরই কিন্তু একটা অর্থের যোগানদাতা থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এনসিপি যতই বলুক যে আমরা চাঁদা তুলে নিই, এখন মনে করেন একটু আগে বলেছে হুমায়রা নুরি বলেছে আদর্শিকভাবে যে বাংলাদেশ জামাত ইসলামের কথা আসে, বাংলাদেশ জামাত ইসলাম কি বলে যে তাদের প্রত্যেক কর্মী, বিভিন্ন জায়গায় আপনি শুনেছেন যে কর্মীদের এত% নাকি তাদের দিতে হয়, এটা তাদের একটা সোর্স অফ ইনকাম, রাইট? অপরাপর যে দলগুলো আমরা জানি, আমরা তারা বলুক বা না বলুক আমরা খুব ভালো মতোই জানি তারা বিভিন্ন ব্যবসায়িক পার্টির সাথে যুক্ত। ক্রাউড ফান্ডিং এর কথা এনসিপি বলে, কিন্তু ক্রাউড ফান্ডিং আসলে এখনো হচ্ছে কিনা, কিভাবে হচ্ছে, কারণ আপনি যখন দল চালাবেন সেটা তো ভিন্ন, নির্বাচনের সময় সেটা ভিন্ন। তো এখানে একটা সহজ কথা, সহজ সমীকরণ, হু ইজ দ্য ফান্ডার? অ্যাবসলিউটলি উই ডোন্ট নো, ঠিক আছে? নাম্বার 1 একটা প্রশ্ন থাকলো, একটা প্রশ্ন, ফান্ডার কে? ফান্ডিংটা কোথা থেকে হচ্ছে? শুরুর দিকে এক ধরনের ক্রাউড ফান্ডিং করেছে আমরা জানি, বাট এখন হোয়াট অ্যাবাউট নাও? একটা প্রশ্ন। সেকেন্ড একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু ইদানিংকালে উঠছে, এমনকি বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়েও কিন্তু উঠছে। আপনি দেখেছেন একজন নারী সাংসদ হয়েছেন সদ্য, এবং উনি আমাদের খুবই পরিচিত মুখ, নীলুফার ইয়াসমিন মনি, মনি আপা কিন্তু বলেছেন যে ইভেন এই যে জাকাতের থেকে জাকাতের টাকা মিশের কথা। এবং এখানে আরেকটা গল্প বলি, এগুলির বাইরে কোনো একটি টক শোতে আমি ছিলাম, সেখানে একটা কথা বলেছিলেন সাইফুল জামান, অ্যাডভোকেট সাইফুল, ওর নামটা কি অ্যাডভোকেট সাইফুল কি জামাত ইসলামের হতে পারে সমর্থক, হ্যাঁ এরকম কিছু, আমি সরি দুঃখিত, মানে নামটা আমি বুঝতে পারছি না, আসলে বুঝতে পারছি না, ধরেন আমাদের একজন দায়িত্বশীল, না আপনাদের জামাতের টক শোতে কথা বলে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডিউডিএস করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা যাই হোক, আমি একটু হয়তো বিরতিতে মনে পড়লে আমি বলবো। আচ্ছা, যেখানে আমি বলছি যে উনার রেফারেন্স দিয়ে কথাটা বলছি, কারণ কি দায়টা তো আমি নিব না, ওই টকশোটাও ওটা একটা টকশোই কাজে আছে। তো উনি বলছিলেন, ধরেন জামাতের আমির মহোদয় সংসদে দাঁড়িয়ে বললেন উনি সকল পরিবারে গিয়েছেন, যুদ্ধাহত 420 জনের জুলাই যোদ্ধা, হ্যাঁ জুলাই যোদ্ধাদের 420 জন না, সরি 1200 পরিবারে গিয়েছে, 1200, হ্যাঁ। আচ্ছা, এবার একটা ম্যাথ করেন। এরপরে উনি বলছিলেন, এখানে উনি জানেন সবাই গেছে, এখন 1200 পরিবারের প্রত্যেককে নাকি 2 লক্ষ টাকা করে জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, কত হয় 1200 × 2? তাহলে 24 কোটি টাকার মতো, হ্যাঁ প্রায় অ্যারাউন্ড 24 কোটি টাকা। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে তো এত বড় লোক একটা দল, যার নেতা কর্মীদের ইসেতে আপনি কিন্তু 24 কোটি টাকা দান করে দিচ্ছেন, এরপরে তো আরো ক্ষয় খরচ আছে, তাই না? ওটা কিন্তু আপনি দান করে দিচ্ছেন। তো তখন প্রশ্ন আসে অনেক কিছু, আমার সাথে যিনি অনেক কিছু প্রশ্ন আসে যে আসলে তাহলে এটা ট্যাক্স কত, ট্যাক্স ফাইলটা কত হয়? বাংলাদেশের মানুষ তো ট্যাক্সও পায় না, আরো নানাবিধ জটিলতায় তখন আক্রান্ত হওয়া শুরু করবে যদি আমরা আসলে সত্যিকারই সেভাবে হাঁটতে এটা জামাতের কাউকে পেলে জানা যাবে, যেহেতু মারানুর শুরুতেই স্পষ্ট করেছেন তিনি ওই অত ডানপন্থী হতে চান না, উনি ডানপন্থী। হ্যাঁ, আমি কি কারণে কথাটা বলছি আমি সেটা বলছি, আমি বলছি যে দেখেন জামাত এটা দাবি করছে, এবং সে যখন তার ফান্ডিং নিয়ে আসে সে কিন্তু প্রশ্নের মুখোমুখি হয়। মনে করিয়ে দিতে চাই, বিএনপির প্রধানের ফান্ডিং নিয়ে সম্ভবত ডয়েচ ভেলের যিনি সাংবাদিক তখন ছিলেন খালেদ মহিউদ্দিন, তিনি ফাহাম যিনি আছেন আব্দুল সালাম ফাহাম, উনাকে এরকম একটা প্রশ্ন করেছিলেন, এবং সেটি নিয়ে কিন্তু প্রচন্ড বিতর্ক তৈরি হয়েছে।
এখন আমার জায়গা থেকে আমি কি বলতে চাচ্ছি, একজন শিক্ষকের জায়গা থেকে, তার মানে এই ফান্ডিং বিষয়ক প্রশ্ন সকল দলের জন্য কিন্তু সমান। এনসিপির ক্ষেত্রে ফান্ডিং বিষয়ক প্রশ্নটা পরিষ্কার করা হয়নি, আচ্ছা, একটা অস্বচ্ছতা এখানে আছে। দুই, আরেকটা বিষয় আপনি দেখবেন, দুটা বিষয় আমি অলরেডি বলেছি যে তাদের সবাই রাজা, মানে কে যে রাজা কে যে না কেন তাদের chief আহ্বায়ক minister, আছে, তাদের মুখপাত্র আছে, এটা উত্তর উনি তাদের- দিবেন। হ্যাঁ। আহ্বায়ক আছে, মুখপাত্র আছে, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করেছি, ধরেন আমি একটা ওখানে কোন একটা জিনিস চাই যেটা টপ কমান্ডার থেকে সকলেই অনুসরণ করবে, এরকম কোন কমান্ড শিফট সেখানে আছে হ্যাঁ, কিনা? আচ্ছা, It's a অবশ্যই। question. আমরা মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যতটুকু বুঝি, এনসিপি একটি রাজনৈতিক দল, এতে আপনি কি আহ্বায়ক আছে এরকম নাহিদ দেখেননি? ইসলাম। আপনি কি হ্যাঁ। এরকম দেখেননি যে তাদের এক একজন কথা বললে পরে আরেকজন বলে এটা ওনার ব্যক্তিগত, আমি জানি না? এটা তো মানে সবাই বলে, দেখেছেন বিএনপি কিনা? অসংখ্য বলে, আওয়ামী লীগ বলেছে, জামাত বলে, মানে কেউ যদি অপরাধ হয়, অপরাধ হওয়ার আগ পর্যন্ত খোলে থাকে, এরপরে অপরাধ কিছু হলে বা ভুল কিছু হলে বলে যে এটা ব্যক্তির দায়, দল নেয় না। তাহলে তো আমাদের দেশে রাজনৈতিক কালচার হয়ে গেছে। তাহলে কি এটা নয়া বন্দোবস্ত হলো? আচ্ছা, এই প্রশ্ন রাখতে পারেন। আসতেছি। এই প্রশ্ন আমি রাখতে কিন্তু পারেন। আপনি কথার মাঝখানে ঢুকেছেন দেখে আমি কথাগুলো বলছিলাম যে তার মানে ইউ ডিড দ্য সেম থিং। আমার আচ্ছা। মূল আর্গুমেন্ট আমি যেখানে আসার চেষ্টা করছিলাম, কি ফান্ডিং বলেন, সবার রাজত্ব বলেন, যাহা কিছু বলেন, তার মানে যাহা কিছু ছিল তাহা কিছুই আছে, আছে এবং নতুন। তাহা কিছুই একটি নতুন নাম নিয়ে আসলো। আচ্ছা, আমরা এই প্রশ্নগুলো শুনি আপা, তারপর আবার শুনবো। আপনি একটু রেস্ট করেন, অনেক বললেন। হুমায়রা নূর, যদি প্রশ্নগুলোর আচ্ছা, উত্তর দিতেন। এই যে এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে জায়গাটা সেটা আসলে উঠে আসে। এই জন্য আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমি অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করি। আপা বললেন যে আমাদের গঠনতন্ত্রটা উনি দেখেন নাই, এটা ভালো হলো। আপার সাথে আমি আজকে এখানে বসে আমাদের গঠনতন্ত্র যেটা আছে সেটা শেয়ার করে না, দেব। আপা দেখেননি, অনেকেই দেখেননি। আপনারা কোনো অসুবিধা নাই, কয়জনকে আমি এটা personally আমাদের দিবেন? এইটা আমাদের এটা মুক্ত ওয়েবসাইটে করছেন না কেন? হ্যাঁ, হ্যাঁ, এটা উন্মুক্ত একটা পাবলিক ডকুমেন্ট। কেন বলছি যে এটা আমরা উচিত। যখন নিবন্ধন করার জন্য যখন আমাদের নিবন্ধনের কাগজপত্র জমা দিয়েছি নির্বাচন কমিশনে, ওখানে কিন্তু আমাদের গঠনতন্ত্রটা সহই জমা দিতে হয়েছে। সুতরাং এটা একটা পাবলিক ডকুমেন্ট এবং ওখানে গেলেও আপনি এটা আচ্ছা। পাবেন। প্রত্যেকটা দলের গঠনতন্ত্রই কিন্তু আচ্ছা। নির্বাচন কমিশনে অবশ্যই জমা দেওয়া আছে, এটা ছাড়া আপনি আচ্ছা। হ্যাঁ নিবন্ধনই পাবেন না। তো আমার দলের যে বেসিক উদ্দেশ্য, যদি সময় হয় এটা আমি পড়েও শোনাবো জনগণের পড়ে সামনে, না, আপনি একটু কিন্তু সংক্ষেপে যদি বেসিক বলেন। যেটা বলেছে যে স্বাধীন রাষ্ট্র বানানো, সার্বভৌমত্ব রক্ষা করা, জনগণের ক্ষমতায়ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র কাঠামো গঠন করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, তারপরে হচ্ছে শিক্ষা, কর্মসংস্থান এবং প্রযুক্তি নির্ভর টেকসই উন্নয়ন কর্মকাণ্ড, নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষা করা, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠন করা, এরকম আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসকে সামনে রেখে আমরা এই রাজনীতিটা করতে এসেছি। এখন এইটা জনগণের অবশ্যই অধিকার আছে এবং যারা আমাদের দলে আসবেন তাকে অবশ্যই, আমি এইটা বলে শেষ করেছিলাম, আবার সেখান থেকেই শুরু করছি, তাকে আমার দলের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য জেনে এই রাজনীতিটা করতে আসতে হবে। এবং পরে আপনি এসে ব্লেম করতে পারবেন না যে আমি এটার সাথে অ্যালাইন না। কারণ আমি ডানপন্থাকেও আমি হোল্ড করি, আমি বামপন্থাকেও হোল্ড করি। আমার দলে কোনো ডানপন্থী কেউ এসে যদি কোনো বামপন্থীকে অপদস্থ করার চেষ্টা করে, সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না। আপা একটা ভালো কথা বলেছে যে এখানে সবাই রাজা। ধরেন এইটা আপনার হয়তো মনে হতে পারে যে অনেকে সমবয়সী, অনেকে এক জায়গা হয়েছে দেখে সবাই সমানভাবে এম্পাওয়ার্ড, কথাটা আসলে ঠিক না। কারণ হচ্ছে আমাদের দলের স্ট্রাকচারটা এই মুহূর্তে যেটা আছে, পরিবর্তন হওয়ার আলোচনা আছে, কিন্তু স্ট্রাকচারাল একটা ভেরি ভেরি প্রসেস আছে। আমাদের পলিটিক্যাল কাউন্সিল হচ্ছে হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি, যেখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ, হাসনাত, সার্জিস, হানান মাসুদ সহ এবং আরো 3 জন নারী ছিলেন, যাদের মধ্যে একজন নারী ডক্টর তাসনিম জারা, উনি পদত্যাগ করেছেন, উনার অবস্থানটা এখনো শূন্য আছে। এবং আমাদের যে নতুন 2 জন এমপি হলেন, উনারা 2 জন এই পলিটিক্যাল কাউন্সিলে ইনক্লুডেড আছেন। এরপরে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটি। এক্সিকিউটিভ কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে যারা আছেন এবং পলিটিক্যাল কাউন্সিলে যারা আছেন তারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন। এর বাইরে সেন্ট্রাল কমিটির প্রায় 216 জনের মতো নতুন যারা এসছেন তারা সহযোগ করলে আরেকটু বেশি হবে, তারা সহ আমাদের এই সেন্ট্রাল কমিটি বিভিন্ন পদবি সহ আছে এবং সেটা আমাদের ওয়েবসাইটে কার কি পদবি নাম সহ দেয়া আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা কথা কারোটা মানি কিনা। আমাদের এই যে ধরেন আজকে আমাদের দলের জেনারেল মিটিং চলছে, আমরা দলের জেনারেল মিটিং হবে, সেটা যে নোটিশটা যায় সেটার সাথে আমাদের দলের মিটিং এ কি এজেন্ডা নিয়ে আলোচনা হবে সেইটা আসে এবং সবাই মিলে মতামত দিয়ে
এই যে ধরেন এই যে ডানপন্থী দলের সাথে যে নির্বাচনী জোট হলো সেটা কি জেনারেল মিটিং এ না, এক্সিকিউটিভ কমিটিকে এখতিয়ার দেওয়া ছিল, এক্সিকিউটিভ কমিটির মিটিং এ কিন্তু সেই সিদ্ধান্তটা ভোটাভুটির মাধ্যমে হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনারা কেন, ওই যে বাস্তবতার নিরিখে একটা বিষয়ে এমন তো হইতে পারতো যে যারা ওই জোটটা চায়নি, ধরেন অনেকেই আছেন যারা স্বতন্ত্র থাকতে চেয়েছিলেন, তারা ওই সময় যদি বেশি ভোট দিতেন তাহলে সিদ্ধান্তটা সেটাই হতো। এখন গণতন্ত্র তো এইটাই। আপনার যদি মনে হয় যে অন্যান্য দলের চেয়ারপারসন যেটা বলে সেইটাই শেষ কথা, সেইটা দিয়ে সেই সিদ্ধান্তেই সব সিদ্ধান্ত হবে, এইটা আমাদের দলে এই প্রক্রিয়ায় আমরা মেইনটেইন করি না। একটা ছোট প্রশ্ন হুমায়রা, যেমন মনে করেন এই যে মনিরা শারমিন, হ্যাঁ, তিনি যখন ইসেতে গেলেন ওই যে সংসদের জন্য মনোনীত হলেন বা কিছু, আপনি নিজে যেহেতু একজন অ্যাডভোকেসি প্রফেশনে আছেন, আমি যতদূর জানি এইটার যে একটা জটিলতা আছে, আইনি জটিলতা আছে, এই বিষয়টা তো আপনাদের নিশ্চয়ই সাথে আলোচনা হয়েছে, কিন্তু সেটি কি মানে যেটি আপনি জানেন যে এখানে একটা সংকট বিরাজমান, রাইট? তাহলে এটা একটা প্রশ্ন, তাহলে কি করে সেটা প্রসিড হলো একটু আপনি আমাদের বললেন। এখন যেটা বলছিলাম, যেই আলোচনায় ছিলাম ওখান থেকে এসে আপনার উত্তরটা দিই। তো দুইটা বিষয় আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি যে আমাদের দলে দল মত নির্বিশেষে একজন সিনিয়র সিটিজেনও যদি আমার দলে আসেন, যেমন ইসাক সরকার আমাদের দলে এসেছেন, এটা নিয়েও তো আপনাদের প্রশ্ন ছিল না, কিন্তু উনি কিন্তু আমার দলের আদর্শটাকে উনি মেনে নিয়ে, আমার দলের নেতাদেরকে মেনে নিয়ে, এটা নিয়ে অনেক বড় বড় নেতারা, বিএনপির অনেক বড় বড় নেতারা অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করছেন যে এত বছরের রাজনীতির উনার এক্সপিরিয়েন্স, উনি এখন এই বাচ্চাদেরকে নেতা মেনে রাজনীতি করতেছেন। কিন্তু উনি কিন্তু ওই যে রাজনীতি করা মানুষ, তো রাজনীতিটা উনি বুঝেন। দলীয় স্ট্রাকচারে উনার যা অবস্থান, উনি সময়ের সাথে উনার অবস্থান আরো উপরে উঠবে, কিন্তু উনি এখন যখন বেসিক যেখান থেকে শুরু করেছেন, এখন ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব নিয়েছেন উনি উনার নেতা যে তাকে মেনে নিয়েই কিন্তু উনি এই রাজনীতিটা করতে এসেছেন এবং সেটা নিয়ে উনি স্পষ্ট বয়ান দিয়েছেন। এবং যত দিন যাবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনারা এটা স্পষ্ট হবে। প্রশ্নটা পরের দিকে ছিল, যেহেতু এলো প্রসঙ্গ আমি করে রাখি, আমি এটা পরে আপনার প্রশ্নের উত্তর দিব, আমি বলে নি আপার উত্তরটা মিস হয়ে যাবে। এখন ফান্ডিং এর যে বিষয়টা শুনেন আপা, এই যে ফান্ডিং এর কথা প্রশ্ন করলেন না, এটা সত্যি যে নির্বাচনের আগে নির্বাচনের কার্যক্রমের জন্য আমাদেরকে অনেক মানুষ মন খুলে টাকা দিয়েছে, একেবারে দু হাত খুলে টাকা দিয়েছে, সত্যি দিয়েছে। আপনারা হিসাব চাইলে আমাদের অডিটরের সামনে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, আপনি অডিট আমাদের হবের সামনে আপনি একটা বিষয় যুক্ত করি, সেটা হচ্ছে আমরা এখন প্রচুর সমালোচনা করছি না এস আলম, এই এস আলম কিভাবে এস আলম হয়ে উঠেছে জানেন? যখন আওয়ামী লীগ নেত্রীকে, তৎকালীন সভানেত্রীকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন, আচ্ছা, এই ইয়া থেকে পরবর্তীতে এস আলম কি হয়েছে আমরা সবাই জানি। তো এইভাবে আজকে আপনাদের যারা দিচ্ছে, সাধারণ মানুষ নামে দিচ্ছে, এত টাকা সাধারণ মানুষের নাই, তাহলে সে সাধারণ না। আপনাকে আমি যদি ধরেন আমি আপনাকে নির্বাচনের ফান্ডটা দেখাই, কি হবে, আপনারা তাদের কিভাবে আমি আপনাকে দেখাই পেট্রোনাইজ ধরেন। অনেকে বাংলাদেশের বাস্তবতাটা কি জানেন? এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়নগুলো কেন হয়, কিছু মানুষ এই যে এসালমের মতো গ্রুপ যারা, তারা মানুষকে টাকা দিয়ে, ব্যবসায়ী গ্রুপরা রাজনৈতিক দলগুলোকে টাকা নিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এটা কাদের কাছ থেকে নেবে? যাদের ক্ষমতা আছে। আমরা কি ক্ষমতায় আছি? সরকার ক্ষমতায় আমরা আমরা কিন্তু গত সময়ে ছিলেন, এখনো আপনাদের এটা পার্সপেক্টিভ। আমরা মজার ব্যাপার হচ্ছে যে অনেকে পদত্যাগ করলে আপনারা বলেন যে কি বিরোধী দলের তো একটা ক্ষমতা থাকে, বিরোধী দলের আপনি এলাকায় যান, অনেক গল্প আছে, আমি বলছি। আমার ফান্ডিং এর জিনিসটা আমি আগে ক্লিয়ার করি। সাধারণ মানুষ যে ভাই, মানুষ 10 টাকাও দিছে। আমি যখন নির্বাচন পরিচালনা কমিটিতে কাজ করছি, আমাদের ফর্ম কেনার যে টাকাটা, সেটা একেবারে কম অ্যামাউন্ট না। আমি এমনও হয়েছে ভাই 2 টাকা 5 টাকার পয়সা গুনতে গুনতে আমার রাত পার হয়েছে। সে একজন সাধারণ মানুষ সেই টাকাটাও আমার ওই নির্বাচনী কাজের জন্য দিছে। এইটা মানুষের, শুনেন, আমি মানুষের এগুলোকে ভিডিও করেন নাই কেন? মানে আমাদের ভালো হতো, অ্যাকচুয়ালি ভিডিও আছে, আমি আপনাকে বলতেছি শুনেন। ধরেন এইটা না একটা দায়িত্ব, মানুষ যখন আপনাকে বিশ্বাস করে 2 টাকাও দিবে না, এটা একটা দায়িত্ব। মানুষের যে আস্থা আপনার উপরে, এটা আমার জন্য একটা দায়িত্ব। সেই দায়িত্ব যাতে আমি পালন করতে পারি, আমি যাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, এইটা আমার উপর একটা দায়। এই দায়টা আমি কিভাবে মোচন করবো, সেই প্রশ্নটা আপনি করতে পারেন। এখন তবে এটা সত্যি কথা যে নির্বাচনের পরে আমাদের ফান্ডিং নিয়ে একটা ক্রাইসিস হচ্ছে। যেমন হাসনাত আব্দুল্লাহ দেখবেন যে বেতন পাওয়ার পরপরই কিন্তু ওর বেতনের টাকাটা ওনার এলাকাতে কিছু শিক্ষার্থীকে সেটা ডিস্ট্রিবিউট করেছে। এখন ধরেন আপা এখানে বসে আছেন, আমি তো আপাকেও রিকোয়েস্ট করবো যে আপা যেহেতু একজন মানে একটা সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ, আপাও শুরু করুক আমাদেরকে একটু ভালো পথে আসার জন্য, ভালো করে রাজনীতি করার জন্য। এই যে আমি আজকে টকশোতে বসে আছি, আমি কিন্তু এখান থেকে গিয়ে এই যে টকশোতে আপনি আমাকে যে টাকাটা দিবেন, নিয়ম হচ্ছে
মানে ধরেন আগে যে যা খুশি রক্সর একটা অ্যামাউন্ট দিত, কিন্তু এই রোজার সময় আমাদের আহ্বায়ক এটাও নিয়ম করে দিল যে একেবারে টকশোর হাফ টাকা দিয়ে দিতে হবে দলীয় ফান্ডে। এবং দলের সেন্ট্রাল কমিটির যারা আছেন, সাধারণ সদস্য না, সেন্ট্রাল কমিটির যারা আছেন তাদের একটা কিন্তু মাসিক একটা মানে একটা অ্যামাউন্ট দলকে দিতে হয়। দল তো চলবে না ভাই, আমার অফিস ভাড়া চলবে না সেটা দিলেন। এবং জেনারেল মিটিং এর এরকম এজেন্ডাও থাকে যে অফিস ভাড়া বাকি পড়ে গেছে এই কয় মাস, এই টাকাটা কিভাবে দিবে, জেনারেল মিটিং এ ওপেন ডিসকাশন হয়। এখন এটা দুঃখের কথা না, এটা এই যে দায় নিয়ে রাজনীতিটা করতেছি, রাজনীতি করতে টাকা লাগে, তবে আমি আমার সোর্স অফ ফান্ড কি সেইটা আমাকে যারা টাকা দিচ্ছে সেটা কিন্তু কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু লিখতে হয় যে আপনি যে আমাকে ধরেন ছোট অ্যামাউন্টের জন্য আমরা অত হয়তো খোঁজ নেওয়ার সুযোগ নাই, কিন্তু বড় অ্যামাউন্ট নিলে অবশ্যই 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 এইটা লিখতে হয় যে সাধারণ নাগরিক হিসেবে আমরা জানতে চাই যে এনসিপি আসলে কারা বড় অ্যামাউন্ট দেয়। আমরা একটু না খুব বেশি বড় অ্যামাউন্ট আমরা একেবারে মোটা দাগে পাইনি। আমি একটা প্রশ্ন করে রাখি আপনার প্রসঙ্গ, যে আমরা সাধারণ মানুষ দেখছে যে এনসিপির অনেক নেতা আগে যারা মেসে থাকতো, সাধারণ খুবই স্বাভাবিক জীবনযাপন করতো, তারা এখন বড় বড় গাড়ি নিয়ে চড়ে, তাদের জীবনযাপন পাল্টে গেছে। এই টাকাগুলো কারা ফান্ডিং করে বলছি, আমরা পরে শুনে সিনগা আপাকে শুনে আসি। সিনগা আপা, ইসে এখন একটি বড় ইস্যু, আমি এই ইস্যুটা রাখতেই চাই আলোচনায়, যেহেতু সরকারি দল এবং বিরোধী দল উভয় দল চুপ, আমরা যদি একটু আলোচনা করে রাখতে পারি, সেটি হচ্ছে প্রচুর শিশু মারা যাচ্ছে হামে। এই গত যে 2 মাস, এই 2 মাসের আলোচনায় অন্তর্বর্তী সরকারের যে গাফিলতি, সেই আলোচনাটাই ঘুরে ফিরে আসছে। কিন্তু এই 2 মাস কি এদের চিকিৎসার জন্য সরকার তেমন কোনো উদ্যোগ নিতে পেরেছে কিনা, পারলে কতটুকু সফল হয়েছে? আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে যে হামের শিশু মৃত্যুর ঘটনায় বিএনপি সরকারের ব্যর্থতা স্পষ্ট। আপনি ব্যর্থতা আকার দেখেন কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সম্ভবত এটা কাইয়ুম ভাইয়ের, তাই না? হ্যাঁ, জি। দেখেন, হামের বিষয়টা নিয়ে কিন্তু আমি বারংবারই বলেছি যে হামের বিষয়টার সলভ পারপাসফুলি আপনি অলরেডি 400 শিশু মারা গেছে, এস্টিমেট অনুযায়ী এটা আরও বাড়বে, হুইচ ইজ ভেরি স্যাড। এবং হাম একটি সংক্রামক ব্যাধি, কিন্তু সেটি হলো যে শিশু মারা যাচ্ছে, সেটির একেবারে হামের টিকাটা দেওয়া হয় হচ্ছে আপনার 9 মাসে এবং 15 মাসে, এবং যারা মারা যাচ্ছে তাদের মেজরিটির বয়স কিন্তু 2 বছরের পরে, অর্থাৎ তার মানে পুরো দায়টা আসলে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা টিকাটা পাননি, এবং সেটার একটা বিশাল দায় আছে। এবং শুধু পাননি না, আনেননি, তারা দিতে পারেননি, দায় মানে তো তাই, আনেননি মানে হচ্ছে তারা এটাকে প্রসিড করেনি, এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাভয়েড করেছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি হয়েছে আপনার, শুধু স্বাস্থ্য উপদেষ্টা না, মানে এখানে আমি বলবো না ইন্টিম, শুধু ওইখানে যে সচিব ছিল, স্বাস্থ্য সচিব ছিল, টিকা সকলের তো একটা সম্মিলিত প্রয়াস ছিল। এই প্রতিটা মানুষকে কেন জবাবদিহিতার আওতায় আনা হলো না? আমি খুব দুঃখ নিয়ে দেখেছি যে পার্লামেন্টের বাইরে সম্ভবত 2-3 দিন আগে এনসিপির মহাসচিব নাহিদ মনে হয় বলেছেন এই বিষয়টা, কিন্তু আমার প্রশ্ন ছিল এটি তো পার্লামেন্টে ওঠার মতো একটা বিষয় ছিল, কিন্তু পার্লামেন্টে কেন এটা এত জোর দিয়ে বলা হলো না? এটা আমি অ্যাজ এ সিটিজেন, কারণ এটা তো সরকারের কাছে যখন এসে পড়ে, সরকারের ঘাড়ে সরকার সবসময় কি চাবে, সরকার কিন্তু তার দায়টা কখনো স্বীকার করবে না, এটাই সরকারের বৈশিষ্ট্য। এখন আমার বিরোধী দল যে আছে তার কাজ হচ্ছে সরকারকে সেই চাপটাতে ফেলানো, তো সেই চাপটা যেভাবে ফেলাবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম সেটা আমি দেখিনি। আমার জায়গাটা এখানে প্রথম বলি, আপনি বলেছেন ব্যর্থতার দায়ভার দিব কিনা। প্রথম বিষয় হচ্ছে সরকার কেন একটা জবাবদিহিতা শোকস আগের পূর্বতন কিছু দিচ্ছে না, সেটা আমার কাছে ভীষণ রকমের অ্যালার্মিং, আমি এটা স্পষ্ট করতে চাই। 2, আরেকটা জিনিস আমি বলতে চাই, সরকারের একটা সাধুবাদও দিতে চাই। আমি শুনেছি হামের টিকা নিয়ে আসা হয়েছে এবং প্রায় 90% শিশুকে দেওয়া হয়েছে, হুইচ ইজ ভেরি গুড, কারণ এইটা আমাদের ভবিষ্যৎ শিশুদেরকে প্রিকশন দিবে, কিন্তু যারা আক্রান্ত তাদেরকে দিবে না। যেটা আমি খুবই দেখে অবাক হচ্ছি, আমি আসলেই বুঝতে পারছি না কেন ইমিডিয়েট বেসিসে সরকারের কাছে কিন্তু এই ডেটাটা আছে যে কোন এলাকায় কি পরিমাণ হামের শিশু আক্রান্ত হয়েছে, এবং যেহেতু এটা ছোঁয়াচে এবং আপনি তার ওয়ার্ডগুলো ভাগ করে দিচ্ছেন না, আমরা যেটুকু পত্রপত্রিকা বা মিডিয়াতে দেখতে পাচ্ছি, কেন আপনি মোবাইল ক্যাম্পিং বা হাসপাতালের যে ব্যাপারগুলো, ওয়ার্ডগুলোকে আলাদা করা, অথবা আমার একটা স্পেশাল ফোর্স অফ পেডিট্রেশিয়ান, হ্যাঁ পেডিট্রেশিয়ান যে আছে তাদেরকে আগামী 3 মাসের জন্য, 1 মাসের জন্য আমি কি জন্য সেখানে অ্যাসাইন করছি না, এটি যখন সরকার নিচ্ছে না, তখন আমার কাছে মনে হচ্ছে দ্য সার্ভিস দে হ্যাভ প্রোভাইডেড দ্যাট ইজ কোয়েশ্চেনেবল।
ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হুমায়ুনুর, আগে একটি প্রশ্ন রেখেছিলাম, সঙ্গে হামের বিষয়টি। আচ্ছা, আগের প্রশ্নটা আবার একটু কাইন্ডলি রিপিট করেন। আমাদের আমাদের দলের নেতাদের গাড়ি চড়া, পাল্টে যাওয়া, গাড়ি চড়া, ধরেন একটা অভ্যুত্থানের পর আমরা প্রতিনিয়ত, এই যে আমি এখানে বসে আছি, আমার ইনবক্সটা আপনাকে একটু খুলে যদি দেখাই, দেখতে হবে না, আপনি বললে বিশ্বাস হ্যাঁ। করি। মানে আমার হয়তো আমার একটা নিজস্ব পেশা আছে, আমি একজন আইনজীবী, আমার পরিবারের আল্লাহর রহমতে আমি চলে ফিরে খাওয়ার মতো, আমার মাথা গোজার মতো একটা জায়গা আগেই, রাজনীতি করার আগেই আমার পরিবারের সেই সক্ষমতা ছিল। তো আমার কিন্তু জীবন যাত্রায় কোনো পরিবর্তন পাল্টেনি, হ্যাঁ। হয়তো হয় না। এই যে আমি আজকে একটা 600 টাকা কারো আমি কারো যে পাল্টেছে এটা আপনি দেখতে পান কিনা বলছি, কারণ আমি একটা 600 টাকা দামি শাড়ি পরেছি আজকে, তাতে করে কি আমার মানে আমার কি তাতে আমার মেধা বা আমার কাজে কোনো প্রভাব পড়বে? আমি তো কথা বলতে এসেছি, কথাটা ঠিক মতো বলতে পারছি কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন অভ্যুত্থানের সময় যেই ভাই বোনেরা আমরা আমাদের যারা ফ্রন্টলাইনার ছিলেন, আমি নিজে যেখানে অত গুরুত্বপূর্ণ কেউ রাজনীতিতে কখনোই ছিলাম না, রাজনীতির মাঠেই ছিলাম না, আমাকে যেভাবে নোংরা ভাষায় গালি দেয়া, থ্রেট দেয়া, রেপের থ্রেট দেয়া হয়, আমাকে যেভাবে মার্ডারের থ্রেট দেয়া হয়, আমি তো রাজনীতিতে নতুন আসা মানুষ, আমাকে তো এত থ্রেট করার বা আমার জীবনকে এত বিপন্ন করে ফেলার মতো, এত ডেসপারেট হওয়ার মতো কিছু নাই। কিন্তু সেই জায়গায় যারা ফ্রন্টলাইনার ছিলেন অভ্যুত্থানের, যেই পরাশক্তি এত বড় একটা স্বৈরাচারী শক্তিকে যারা তাড়িয়েছে, তাদের জীবনের হুমকি কি পরিমাণ সেইটা আপনাকে বিবেচনা করতে হবে, অবশ্যই বিবেচনা করতে হবে। কিছু সাধারণ মানুষ, অনেকেই আমাদের একেবারে ফ্রন্টলাইনার যারা, যেমন যার নাম আপনি একদম এখন আমি বললে তারপর তার নামটা আপনি বলবেন, কিন্তু আমি নাম বলতে চাই না, ইন জেনারেল আমি এটা নিয়ে স্পষ্ট। উনারা যেমন আক্তার হোসেন একেবারে পার্লামেন্টে যেদিন শপথ নিতে গিয়েছেন সেই দিনে ওনার গাড়ি নাই, উনাকে আমি সারা জীবন দেখছি ওই পাঠাও বাইক ডাইকে উঠে যায়। আমি অনেকদিন বসেছি ভাই এগুলা কি, উনার উপরে বম্বিং হয়েছে 2 দিন, আমাদের একজন মানে 5-6 জন সদস্য আহত হয়েছেন, এক ভাইয়ের তো কানের পর্দা ফেটে গেছে, আজ পর্যন্ত কানেই শুনে না। আক্তার ভাইয়ের সামনে, আমাদের পার্টি অফিসের গেটের সামনে আক্তার ভাইয়ের উপরে হ্যাঁ অ্যাটাক হয়েছে, এবং ওখানে কিন্তু মানুষ গ্রেফতার হয়েছে, এমন না যে ওইটার জন্য গ্রেফতার হয় নাই। এই ধরনের বম্বিং এর ঘটনায় মানুষ গ্রেফতার হয়েছে। রমনা থানায় আমরা অভিযোগ করার পরে, শাহবাগ থানা, রমনা থানার, এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। কোনো কোশ্চেন নেই, এটি আপনিও জানেন। যাদের কথা বলছি, হ্যাঁ, এখন নিজস্ব নিরাপত্তার খাতিরে নিজের শুভাকাঙ্ক্ষী কারো কাছ থেকে গাড়ি ব্যবহারের যেই সুবিধাটা কেউ নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরেন আমাকে যদি কেউ ভালোবেসে বা আমার নিরাপত্তার কথা চিন্তা করে কেউ কোনো সুবিধা দেয়, আমি ব্যক্তিগতভাবে হয়তো ওই সুবিধাটা নিব কিনা চিন্তা করব, কারণ আমার তাকে কোনো কিছু রিটার্ন দেওয়ার যদি দায়বদ্ধতা তৈরি হয় সেই জায়গাটা থেকে আমি হয়তো ওই সুবিধাটা নিব না। কিন্তু জাতীয় স্বার্থে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে শুধু ব্যবহারের খাতিরে তাকে তার কাগজ কলম করে দিয়ে দেয় নাই ভাই গাড়িটা, তাকে যদি ব্যবহার করতে দিয়ে থাকে, এটা যদি কারো চোখে লাগে, তাহলে আমি আমার ভাইদেরকে এর আগেও বলেছি, যখন এইটা তো অনেক পুরানো ঘটনা, আমি তখনও বলেছি যে ধরেন চেষ্টা করবেন যে যতটুকু সুবিধা না নেওয়া যায়। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আর হাম নিয়ে আপা যে কথাটা বললেন, ইন্টারিমকে একেবারেই দায় চাপিয়ে নেওয়া, জাতিসংঘের রিপোর্ট এসেছে, বাংলাদেশে কিন্তু 6 মাসের হামের টিকা মজুদ ছিল। আমরা যখন জানতাম না, আমি নিজেই জানতাম না, তখন একতরফাভাবে আমিও ভেবেছি যে ইন্টারিমের একটা সম্পূর্ণ দায় আছে। এই পার্লামেন্টের কথা যদি আপনি বলেন, এই 6 মাসের হামের টিকা মজুদ ছিল অলরেডি, যখন হামের আউটব্রেক শুরু হয়, বলছি যখন হামের আউটব্রেক, এই যে হামের আউটব্রেক যখন শুরু হয় মিড অফ মার্চে, তখন যে হামের টিকাদান কর্মসূচি করেছে ওটা কিন্তু নতুন হামের টিকা এনে করে না, আগের মজুদ করা টিকাই দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে যে হামের যে রেগুলার টিকা সেটাকে চেঞ্জ করে তারা তিনটা রোগের টিকা একসাথে করে সেই টিকা দেওয়া শুরু করেছে। এখন একটা টিকা দিলে সেটার কার্যকারিতারও সময় লাগে। ইন্টারিমের ভূমিকা নিয়ে আমি কথা বলছি না, ইন্টারিমের যতটুকু দায় আছে সেটা 1% হোক আর 100% হোক, আমার প্রশ্ন হচ্ছে এই সরকার ইন্টারিমের সেই দায়ের তদন্ত করে সেটা মানুষের সামনে আনছে না কেন? ইন্টারিমের সাথে তো আপনারা তো এই একটু আগে এখানে বসে আপনি বললেন যে ওই সরকার আমাদের ছিল, অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিমের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী, ইন্টারিমের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী। তাহলে ইন্টারিমের যে সমস্যা, ইন্টারিমের যে দায়, সেটা তদন্ত করে জনগণের সামনে উন্মুক্ত করছে না কেন সরকার? সরকারের যেটা দোষ, যেটা দায়, সেইটা আমি এখন বলি।
ধরেন জ্বালানি সংকট বলেন, হামের সমস্যা বলেন, এটা কি এই সরকার তৈরি করেছে? না। এই সরকার মাত্র এসছে দায়িত্বে, তার এসেই এই দুইটা সমস্যা, সে এই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে প্ল্যানিং দীর্ঘ সময় ধরে করা, সেটারও তো তার সময় পায় নাই, তাই না? তো এখন সমস্যাটা হচ্ছে, আমি তো তাকে এটার জন্য দোষ দিচ্ছি না যে ওনারা কি হাম ছড়াইছে, ওনারা কি তেলের সংকট ঘটাইছে, কিন্তু একটি সংক্রামক ব্যাধি যদি ওই জায়গাটায় ছড়িয়ে আসছে, যায় তখন সেটা না আমি বলছি নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হয়। ওই জায়গাটায় আসছি, যখন সরকারকে কেন দায় দিচ্ছি, কোন জায়গাটা দায়, সেই জায়গায় আসছি। এখন আপনি একতরফা আমি বিরোধী দল করে দেখে তো সরকারকে আমি দোষ দিব না, সরকারের দোষটা কোথায় দেখেন। যখন আমরা এই জ্বালানি সংকট নিয়ে কথা বলেছি, তখন তারা বলেছে কোনো জ্বালানি সংকট নাই, একেবারে বলেছে কোনো জ্বালানি সংকট নাই। মিনওয়াইল দুনিয়ার মানুষ জ্বালানি মজুত করেছে কারা, কার সিন্ডিকেট, ওই যে বললে বিএনপি বলবে জামাতকে, জামাত বলবে বিএনপিকে, মাঝখান দিয়ে ভুক্তভোগী হলো সাধারণ মানুষ। তারপরে যখন হরমুজ প্রণালী খুলে দিল, তখন আবার ওনারা তেলের দাম বাড়াইলো, অথচ হরমুজ প্রণালী খুলে দেওয়ার কারণে কিন্তু এমনি জ্বালানি সংকটের সমস্যা বিশ্বব্যাপী কমে গেল। কিন্তু যে মনিটরিং সিস্টেমের দরকার, ইন টাইম দরকার ছিল, সেই মনিটরিং সিস্টেম কিন্তু খুবই নাজুক ছিল এবং কোনো কার্যকারিতা ছিল না। যেখানে মালয়েশিয়ার মতো ছোট দেশ একেবারে এনআইডি দিয়ে সিস্টেমটা চালু করেছে, সেই সিস্টেম কিন্তু বাংলাদেশে দেখি না। কিন্তু আমার গাড়ি 6 দিন মাত্র ডেট ফেল, বলি আমার পার্সোনাল গাড়ি যে 6 দিন মাত্র ডেট ফেল, ট্যাক্সের টাকা দিতে আমি জানতাম না, খেয়াল করি নাই, তাতে কিন্তু যে সিগন্যালে ধরে ফেলছে। কিন্তু পেট্রোল পাম্পে এই সিস্টেমটা, এই ডিজিটালাইজ সিস্টেম মেইনটেইন করতে পারে নাই বা চায় নাই। যারা মজুত করেছে তারা যখন বেশি দাম তেল বাড়িয়েছে, 107 টাকা দিয়ে তেল কিনে 140 টাকা করে বিক্রি করছে, তেলের হিসাব বাদ। হামের ইস্যুতে আসি, আপনি মিড অফ দ্য মার্চে যখন হামের প্রাদুর্ভাব শুরু হলো, আমরা যখন এই যে এই টেবিলে বসে হামের কথা নিয়ে যখন আলাপ করছিলাম, তখন ওনারা বলেছে যে এই যে দোষারোপের রাজনীতি, এটা খুবই বাজে ভাই। আপনি দায়িত্ব নেবেন কিভাবে? আপনি সব দলকে নিয়ে প্ল্যান করেন না, দোষের দরকার নাই তো। আপনি আমাকে ডাকেন, আমি তো আর মানে চিকিৎসক না। হামের ইস্যু তো আপনি আমার দলের চিকিৎসক যারা দায়িত্বে আছে, বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় চিকিৎসক, ওদেরকে ডাকেন, কি করা যায়, যারা দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের সাথে বসে কিভাবে এইটা সেন্ট্রালাইজ সিস্টেমে, ধরেন একটা বাচ্চার হাম হয়েছে, সে এক এলাকায় চিকিৎসা না পেয়ে, ওই এলাকায় বেড না পেয়ে যখন আরেক এলাকায় ওই বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই বাচ্চার মাধ্যমে কিন্তু আরো ছড়াচ্ছে। সেন্ট্রালাইজ সিস্টেম নাই। শেষ পর্যায়ে আমরা একটু তখন তারা এই যে এক লাইন বলি, হামের ইস্যুটা তারা খুবই দায়সারা ভাবে হামের ইস্যুটা ডিল করেছে। আপা বললেন যে আমরা নাকি হামের কথা বলি নাই। এপ্রিলের 6 তারিখে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এমপি সেভাবে বলেন, যতটুকু সময় পেয়েছি বলার পরে তো স্বাস্থ্যমন্ত্রী সেটা অস্বীকার করেছে। আমি আব্দুল্লাহ আল জাবের তিনি একটি বক্তব্য দিয়েছেন, যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এখন, তিনি বলেছেন 52% মায়েরা ফিটনেস ধরে রাখতে শিশুকে বুকের দুধ খাওয়ার না কারণে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে গেছে এবং সেই কারণে মৃত্যু হচ্ছে। আপনি এটি কি যৌক্তিক মনে করেন কিনা? আপনি একজন গবেষক, সেই জায়গা থেকে যদি বলতেন শেষ সময়। আমি শুধু এতটুকু বলবো যে আসলে যেটা হয়েছে যে ইদানিংকালের যে তরুণ নেতারা, সেটা শুধু তিনি না, তারা হয়তোবা এটা তাদের স্টাইল, তারা হয়তোবা বক্তব্যটাকে একটু চটকদার করার জন্য কিছু অপ্রয়োজনীয় এবং মানে ভীষণভাবে শুনতে কানে বাধে এরকম কিছু বাক্যাংশ ব্যবহার করেন। যেমন উনি যখন এই কথাটি বলেছেন যে ব্রেস্ট ফিডিং এর কারণে শিশুদের ইমিউনো সিস্টেম ডেভেলপ করে না, এটা একটা ট্রু কথা বলেছেন। কিন্তু ওই যে একটা তথ্য উনি দিলেন যে ফিটনেসের কারণে, এই তথ্য উনি কোথায় পেলেন? এরকম কোনো তথ্য আমার জানা মতে কেউ কখনো দেয়নি যে ফিটনেসের কারণে বাংলাদেশের নারীরা ব্রেস্ট ফিডিং করার না। ওনার এই যে আপনি যেটা বললেন, এই যে ব্রেস্ট ফিডিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, মারা যাচ্ছে যে শিশুরা, অধিকাংশ আমরা দেখছি দরিদ্র গ্রামের, তারা কি এর অন্তর্ভুক্ত? না, আমি আবারও তো বললাম অন্তর্ভুক্ত অনন্তর্ভুক্ত সেটার কথা বাদ, আপনি এই ধরনের একটা সেনসিটিভ ইস্যুতে এই যে একটা অপ্রতুল এবং অপ্রয়োজনীয় বাক্যাংশ ব্যবহার করছেন, সেটা একটি চটকদার বিষয় হতে পারে, আপনার জন্য সেটা মনে হতে পারে চটকদার, কিন্তু যেই মার বাচ্চা শিশু মারা যাচ্ছেন তার জন্য এটা ভীষণ রকমের অশোভন এবং অশ্রাব্য। সহজ কথা হচ্ছে এখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যাদের কথা, আপনি যে পয়েন্টে এনেছেন, দেখেন একটা কথা আমি না বলে পারছি না, আমাদের এই হামের টিকার সাথে যারা যুক্ত
এটা দেখবেন যে আমাদের যে মিডল ক্লাস থাকে, যাদের সামর্থ্য থাকে প্রাইভেট ক্লিনিকে সি সেকশন করানোর, তারা কিন্তু আমার গবেষণা বলে তারা খুব কম মানুষই কিন্তু যে টিকা গ্রহণ করে। কাজে একটা শ্রেণী আছে যে শ্রেণী আসলে ওই মায়ের বুকের দুধটাই খাওয়ান, জি। তাকে নিয়ে যখন এই ধরনের বক্তব্য দিবেন, তাতে আপনি আমার বেদনা তো দেখেনই না, উল্টা আপনি আমার কাটা ঘায়ে একটা নুনের ছিটা জি, দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হুমায়রা নূর। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।